করে দিচ্ছি। আজকে তোমাদের 55তম ক্লাসে নাইট বেসের সবাইকে স্বাগত। আমরা শেষ পর্যন্ত দেখি কততম ক্লাস করতে পারি এই 2026 সালের ব্যাচ। আমরা গত বছর করছিলাম, গত বছরের ব্যাচ গুলা করছিলাম হচ্ছে আইন গুলা দিয়ে ওই যে ইয়ে কি বলে প্লে লিস্ট করে দিছিলাম, আর হচ্ছে ভিডিও গুলা একত্র করতে পারি সব ছড়াই ছিটাই গেছিল, পরে ওগুলো একটু কালেকশন করতে আমার সময় লাগছে। তো এইবার আবার ইউটিউব থেকে আপনাদের দেখি যারা ক্লাসগুলো দেখতেছেন, মানে আপনারা যে ভিডিও দেখতেছেন কে কে, আমার এখানে মেসেজ আসতেছে, নোটিফিকেশন আসে, আর হচ্ছে ওখান থেকে ব্যাচ দিচ্ছে ওই যে ক্লাসগুলোতে লেসন কমপ্লিট করে একটা ব্যাচ দিচ্ছে ওনা আপনাদেরকে। তো এটা খুব ভালো যে এই প্লে লিস্টটা খুব ভ্যালু, আপনারা যখন বেশি দেখবেন তখন ইউটিউব থেকে ওইটা কপি করবে, এটাকে মনে করবে যে এটা ভালো একটা ইম্পর্টেন্ট কোর্স, এই জন্য এটা পরে ভাইরাল করবে। তো দেখতে থাকেন, সমস্যা নেই, আমাদের ভিডিওগুলো এক জায়গায় আছে। আমি এই ল্যাপটপে আমার এটা প্রায় প্রায় 70,000, মানে কাছাকাছি 65+। তো আর একটু হাই রেজুলেশন বা হাই নিলে হয়তো বা আমি রেকর্ড গুলো কম কন্টিনিউ করতে পারবো। আর যা জিবি আছে আর হচ্ছে গুগল ফর্মে যা আছে, মোটামুটি জায়গা অনেক কম, আমি আরো বাড়াই মাঝে মধ্যে। এই যে বিভিন্ন আজকে প্রায় 2,000 এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু আছে। 3,000 হলে বই মোটামুটি মনে হয় আগামী মাসে আমরা এমসিকিউটা আপনাদের দিয়ে দিতে পারবো দ্রুত, যেগুলা ক্লাস হয়েছে আর কি, সম্ভাবনা আছে। আর এই জন্যই ওখানে প্লে লিস্টে রাখতেছি যাতে সকলে একটা জায়গায় ভিডিও পান, ওখান থেকে হয়তো আপনাদের গিয়ে খোঁজা লাগে না। আর এখানে যে ক্লাসে ক্লাসে ভিডিও দিতাম, ওই আপনার মোবাইলে ধারণ থাকতো না। এই জন্য একটা জায়গায় ভিডিও কন্টিনিউ যাচ্ছে, সবাই ওখান থেকে গিয়ে একটু দেখে দেখতে আসতেছে। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, আমরা দুইটা ক্লাসে শেষ করলেও আমরা আজকে সংগুলো আর পূর্ণাঙ্গ ভাবে আজকে জানবো। দুইয়ের ক হচ্ছে অপরাধ, দুইয়ের খ হচ্ছে অপরাধ, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এবং সংশোধন 2025। যে সকল সংশোধন হয়েছে সেগুলো বিশেষ করে এই যে দর্শনে কিছু সংশোধন আনা হয়েছে, বা বলাৎকারে কিছু নতুন করে আনা হয়েছে, মারাত্মক জখম আনা হয়েছে, তারপর হচ্ছে যৌনকর্ম আনা হয়েছে, এর ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা স্টার্ট করব প্রায় 12-13টা আইন এখানে, যেগুলো এখানে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সংজ্ঞা, সবসময় একটা বলি পরীক্ষায়, পরীক্ষার যে খাতার ধরন না, এটা হচ্ছে কি বলে প্রশ্নের ধরনের আগে যে সংজ্ঞা পর্বগুলো আছে, সংজ্ঞাগুলো একটু ভালো করে লিখতে হয়। এখন তো মোটামুটি এই সংজ্ঞাগুলো দিয়েই দিচ্ছে, আগে তো কম দিত। তাই আমাদের প্রশ্নের আগে যদি কোনো ডেফিনেশন থাকে সেই সংজ্ঞাগুলো স্পষ্ট করে লিখবো, ক্লিয়ার করে লিখবো যে এটা এই সংজ্ঞাটা, তাহলে ভালো মার্ক পেতে আপনার সহায়ক হবে। তাহলে আমরা এই জন্য এই সংজ্ঞাগুলো প্রথমে নিয়ে আসছি। আমরা প্রতিবারই আমরা এই সংজ্ঞাগুলো আমরা পড়াচ্ছি, সংজ্ঞাগুলো পড়াচ্ছি আপনাদেরকে। এখন যেটা হচ্ছে দুইয়ের ক অপরাধ, সবসময় খেয়াল রাখবেন, আমরা যে ফর্মুলায় আগাইতেছি প্রতিদিনই, আমাদের যে সৃষ্টি ছিল 5টা নিয়মকে ফলো করে, কি 5টা যে আমাদের পড়াশোনার যে ধরন, আমরা যেভাবে আগাই ধারাকে কাজে লাগাই, সেটা হচ্ছে ইউসি ট্রিপল এফ: আন্ডারস্ট্যান্ডিং সেকশন, কানেক্টিং সেকশন, তারপরে কি মেকিং মেকিং। কোশ্চেন বা মেকিং এক্সাম্পল, মেকিং কোশ্চেন, মেকিং এক্সাম্পল। এই 5টা নিয়ে আমরা কাজ করতেছি। এখানেও আমরা যেখানে দেখবো আমরা আজকে শুরুতে হচ্ছে অপরাধ অর্থ কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যদি আমরা যাই, আমরা দুইয়ের কটা আমরা প্রথম দিন পড়েছিলাম, এটা কিন্তু কানেক্টিং সেকশন আছে। আমরা কিন্তু দুইয়ের ক আজকে শেষ করে, আজকের পর আর এই সংজ্ঞাগুলো আলোচনা হবে না, একটু মনোযোগ দেন। আচ্ছা, এই এই দুইটা কেউ বলতে পারেন এই দুইটা ছবি কেন দেওয়া হয়েছে এই ক্লাসে? এই দুইটা ছবি কে বলতে পারেন? প্রথম ছবিটা তো শারীরিক ভাবে টর্চারিং করতেছে তার ইয়াকে, ওয়াইফকে। তো এখানে দুইটা ছবি, তার মানে কি? কে ফোন দিবে এদেরকে? এই পুরুষ ফোন দিবে না মেয়ে, এই মেয়েটা ফোন দিবে? যিনি ভিকটিম, আইনের দৃষ্টিতে যিনি ভিকটিম সেই ফোন দিবে। এটা টোল ফ্রি 100। নারী শিশু নির্যাতন প্রতিরোধে এসএমএস করা যায়, তারা তখন 999 সংবাদ না, 999 তো এটা একটা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, এটা সবাই হেল্প নিয়ে, সার্ভিসটা নিয়ে থাকে। আচ্ছা, অপরাধ অর্থ, এখানে আমরা জানি নর্মালি এক কথা বলেন না, কেউ মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। এই অপরাধটা আমরা, এই লটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটু বিল্ড আপ হওয়ার জন্য, কিন্তু এটা যে পুলিশের বলে না যে আকাশে যত তারা তত হলো ধারা। তা প্রত্যেকটা ধারা হচ্ছে সাজা, প্রত্যেকটা ধারায় হচ্ছে যদি কোনো রাষ্ট্রকে যদি কোনো অপরাধ সংঘটিত হয় রাষ্ট্রে, তাহলে সে তাকে আইনের আওতায় আনা যাবে। কথা বলবেন না, বারবার বলতেছি, একটু মনোযোগ দেন, কথা ছুটে যায়। যে রাষ্ট্রের যে সকল কাজ বলার রয়েছে আপনি এটা করবেন। রাষ্ট্রের নিত্য নৈমিত্তিক যে সকল যেমন উদ্ভট কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, রাষ্ট্রে যদি সংবিধান কর্তৃক, রাষ্ট্রের যারা আমলা রয়েছে, যদি রাষ্ট্রের সংবিধান কর্তৃক আইন প্রণয়ন করে, কোনো সংবিধানের মাধ্যমে যেটা যেটা করা হয়, কার্য করার জন্য যদি কোনো নীতি নির্ধারণ করা হয়, যে এটা প্রচলন হবে আজকালকে থেকে, এটা মানতে হবে।
যেমন কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে করোনা আসছিল, তখন কি হলো, একটা আইন করোনার আইনটা 2018 সালে, এটা 18 না 17 আছে, যাই হোক, ওইটা করোনা সংক্রমক বিধির যে আইনটি সেটাও ইস্টাবলিশড হয়, এবং সেটা দেখো ওখানে বলা রয়েছে সর্বশেষ, ওখানে কিন্তু করোনা লেখা নাই, আমরা পূর্ব এটা ওখানে লেখা আছে নব উদ্ভটিত এরকম কোন রোগ। তাই এই যে নব উদ্ভট রোগ যেটা বলতেছে যে এটা কিন্তু করোনা কিন্তু উদ্ভট হয়েছে বা এরাইজ হয়েছে যেটা বলি আমরা। তো এই যে এরাইজ হলো, এটা কিন্তু ওখানে করোনা নামে অন্তর্ভুক্ত, বলছে নতুন কোন রোগ যদি আর পর আসে সেটা এটা করোনা হিসেবে এখানে এই এই সংক্রামক রোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তবে কি করলো সরকার, কি করলো যে এটাকে ঘোষণা দিল যে আপনারা অবশ্যই মাস্ক পরে বের হবেন, মাস্ক পরা যাবে না, এটা কিন্তু একটা আইন, করা যাবে না, মাস্ক পরতে হবে। লকডাউন ঘোষণা করলো, এটা একটা আইন। তো এগুলো যদি আমরা না অমান্য করি সেটা কি হবে, অপরাধ বলে গণ্য হবে। এটাই বলছে যে রাষ্ট্রের যে সকল আইনের নির্দেশনা দিয়েছে এবং শাস্তির বিধান করা হয়েছে, আপনার আইন যদি মানতে হবে আপনাকে। এই বিষয়গুলো যদি না মানেন তাহলে সেটা কি হবে, শাস্তির যোগ্য অপরাধ হবে, এবং সেটা যদি শাস্তির যোগ্য অপরাধ হয় তার ম্যাক্সিমাম হচ্ছে পেনাল কোডের, এবং অন্যান্য সেকশন রয়েছে, মাইনর অ্যাক্ট রয়েছে, আর এগুলো হচ্ছে আমলযোগ্য। আর আমলযোগ্য হলেই আপনি মনে করবেন বিনা পণ গ্রেপ্তার করা যাবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমলের অযোগ্য গ্রেপ্তার, এমন সংক্রমক রোগ কিন্তু আমলের অযোগ্য, সেগুলো বিনা পণে গ্রেপ্তার করা যায় না। সেগুলো আমল গ্রেপ্তার না করলেও সেটাগুলো প্রতিরোধ করা যায়, নিবারণ করা যায়, এগুলো বিষয় আছে। প্রচার 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 করতে হয়। এই দুইয়ের আমরা পেনাল কোডে যে আমরা কিন্তু কত বলছিলাম, 40-এ বলছিলাম মনে হয়, যে 40 ধারা আর ফৌজদারি কাজ 4-এর মধ্যাহ্ন কানেক্টিং সেকশন আছে, পেনাল কোড আছে, কার্যবিধি, সেই যে অপরাধ বলতে কি বোঝায়, অর্থাৎ যে সকল অপরাধের কি বিনা পণে গ্রেপ্তার করা যায়, যে সকল কাজ করার নিষেধ রয়েছে আইনে, এগুলোই হচ্ছে অপরাধ বলে গণ্য। যে সকল কাজকে বলছে আদেশ, সেটা বলছে এটা করা যাবে কিন্তু সেটা করে না, আর বলছে যেটা নিষেধ করছে সেটা এটা বেশি বেশি করে। এটাই হচ্ছে অপরাধ, দুইয়ের ক। অপরাধ বলতে কি, এ আইনের অধীন শাস্তিযোগ্য। যদি নারী শিশু নির্যাতন বলে যে এ অপরাধ বলতে কি বুঝে, তাহলে বলতে হবে যে এই নারী শিশু নির্যাতন আইনে যে সকল অপরাধের কথা বর্ণনা করা হয়েছে এটাই অপরাধ, অন্যদিকে না। আর যদি সামগ্রিক যে প্রশ্ন আছে যে অপরাধ বলতে কি বোঝায় বা অপরাধকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তখন কি কিন্তু পেনাল কোড লেখেন, নারী শিশু লেখেন, সব মিলে একটা দ্বারা করা দিবেন, তখন লিখবেন, তখন কানেক্টিং সেকশন গুলা যোগ করে দিবেন। কিন্তু যদি বলে নারী শিশু নির্যাতন দমন আইনকে কিভাবে অপরাধকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, শুধু তখন দুইয়ের ক, আদারওয়াইজ অন্য কোনো কানেক্টিং দরকার নেই আপনার। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা। এখন আসলে দুইয়ের খ, অপহরণ, মনোযোগ দেন। দুইয়ের খ, অপহরণ, আমরা পড়ছি এখানে 5টা উপাদান রয়েছে। অপহরণ, অ্যাবডাকশন যেটা বলি আমরা ইংলিশে, অপহরণ। অপহরণ বলতে কি বোঝায়, নর্মালি বুঝি যে আমি আমার ছেলে বা আমার মেয়ে অথবা আমার ভাগ্নি যেই থাকুক না কেন, হরেবার। এখন আচ্ছা, তাহলে কি বলতেছিলাম যে 5টা উপাদান রয়েছে যদি কাউকে অপহরণ করে। অপহরণটা শব্দের সাথে 5টা উপাদান রয়েছে, সেটা হচ্ছে একটা, প্রলুব্ধ করবে, লোভে ফালাবে, প্রলুব্ধ করে নিয়ে যাবে, ফুসলায় নিয়ে যাবে, ভুল বুঝায় নিয়ে যাবে, ভীতি প্রদর্শন করবে। একটা হচ্ছে প্রলুব্ধ, ইন্ডুসমেন্ট করবে, যেটা হচ্ছে এলুরমেন্ট করবে, অথবা ফুসলায় নিয়ে যাবে, যে কোনো ভুলভাল বুঝাবে, এই যে ফুসলায় যে কোনো ভাবে একটা ফুসলাইতে থাকবে যে চলো এটা এটা আমরা যাই, বিভিন্ন ধরনের কলা কৌশল প্রয়োগ করবে। ভুল বোঝাবে, এটা একটা ভুল, ভুল বোঝায় নিয়ে যাবে, বা ভীতি প্রদর্শন বা থ্রেট দিবে, তুমি যদি না যাও তোমার কালকে আমি খবর, বা আমি নিজে মারা যাবো। ভীতি প্রদর্শনটা এমন করবে যে তুমি যদি না যাও তাহলে আমি আমার লাইফকে শেষ করবে, বা বিভিন্ন ধরনের একটা থ্রেট দিবে। তখন কি করবে ওই মেয়ে বা শিশু, বা কি করবে নারী বা শিশু, তখন যেতে ওই এক স্থান থেকে অন্য স্থানে যেতে, এক স্থান থেকে অন্য স্থানে বাধ্য। যেতে কি করবে, বাধ্য করবে। এটাই হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম এখানে, আই রিপিট, অপর অর্থ, প্রথম হচ্ছে বল প্রয়োগ, পেনাল কোডে বলা রয়েছে, এই বল প্রয়োগের সংজ্ঞা আমরা পাবো। পেনাল কোডে স্পষ্ট ভাবে বল প্রয়োগের সংজ্ঞা রয়েছে, আমরা পড়বো তখন ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য নারী শিশু সব এখান থেকে শব্দগুলো দেখেন। পেনাল কোডটাকে অন্য আপনারা মাইনর অ্যাক্ট অনেকেই পড়তে চায় না, আমি বলি, কারণ মাইনর অ্যাক্টে সবচেয়ে, মাইনর অ্যাক্ট এবং পিআরবি যারা ভালো করবে তারা সাক্ষ্য আইন আর হচ্ছে পেনাল কোড ক্লিয়ার, কারণ হচ্ছে এখানে এই এই শব্দগুলো ওখানে ক্লিয়ার করা আছে, এবং খালি দেখবেন নতুন একই কথাগুলো ধরা আছে। এই জন্য অনেকে এগুলো এড়িয়ে চলে, তখন পেনাল কোডে যা ডুব দেয় তখন দেখে যে অনেক কঠিন, নদীর ডুব দিয়ে যায়, বেশিক্ষণ থাকতে পারে না। সাক্ষ্য আইন তো আরো অবস্থা খারাপ, সাক্ষ্য আইনে গেলে তো আরো অবস্থা খারাপ, ওখানে তো বলে যে কই আসলাম, পড়াই শেষ করে বাদ দিতে হবে। তো যাই হোক, অপহরণ বলতে বোঝায় বল প্রয়োগ, প্রলব্ধ করা, ফোসলায় যাওয়া, ভুল বোঝানো, ভীতি প্রদর্শন করে, এই 5টা যদি থাকে সেটা হলো কি হবে, অপহরণ বলে গণ্য হবে। তাহলে অপহরণ বলতে কি বোঝায়, এখানে যে সংজ্ঞাটা দিছে যে অপহরণ বলতে কি বোঝায়, অপহরণ বলতে বোঝায় যে বল প্রয়োগ বা প্রলব্ধ করে কোন স্থান থেকে অন্যত্র যাইতে বাধ্য করা। এখন এখানে অনেক, প্রথম 2টা ক্লাস আপনারা দেখছেন, ওখানে মোটামুটি কিছু উদাহরণ দিচ্ছি, ওখানে আমরা যাচ্ছি না, জাস্ট আমরা একটু দেখেন। এখানে কে কে আছে, যে তালিম আছে, তারপর জুবাইর আছে, রাসেল, অন্তু, ভেরি গুড, অন্ত জয়েন্ট দিচ্ছে আজকে, গুড। অপহরণ নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়, অপহরণ কোনটি অন্তর্ভুক্ত নয়, এই যে
বল প্রয়োগ অপহরণ, প্রলোভন করে অপহরণ, স্বেচ্ছায় স্থান পরিবর্তন, কখনো নয় ভুল বোঝানো, সবগুলো অপহরণ। কিন্তু স্বেচ্ছায় স্থান পরিবর্তন যদি করে স্বেচ্ছায় কোনো শেষ। মেয়ে, আমরা অনেক সময় দেখতে পারি যে কোনো নারী বা শিশু বা কোনো বাড়ি থেকে সে স্বেচ্ছায় চলে গেছে। এখন স্বেচ্ছায় চলে সে যদি আদালতে বলে যে আমি আমার স্যার আমি তাকে বাইকে নিয়ে জানাই, সে আমাকে নিয়ে জানায়, তাহলে সেটাকে অপহরণ হবে? সেটা তো না স্যার। মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল না র্যাপ, স্যার। মিউচুয়াল যাই কিছু হোক, মিউচুয়ালি হবে, সেটা মিউচুয়ালি অ্যাবডাকশন হবে। আচ্ছা, অপহরণ না, সে সংগঠিত তো হয়। স্বেচ্ছায় গেছে স্যার। হ্যাঁ, সেটা তো আর অপহরণ হবে না, সেটা তো আর কি গেছে, সে ওটা তো জি আর স্যার। মেনেই নিবে। তাহলে অপরাধ সংগঠিত হয় কখন? যখন সেই ইচ্ছায় বাড়ি ছাড়ে। কখনো না। কাউকে ভীতি প্রদর্শন, ফুসলে অন্যত্র যেতে বাধ্য করে, এটাই হচ্ছে উত্তর। এখন জি আসেন স্যার। আটক। এই আটক, মনোযোগ দেন, এই আটক শব্দটা হচ্ছে আমরা বলি একটা কনফাইনমেন্ট করা। আটক বোঝায় একটা নির্দিষ্ট সীমা, মানে কিরকম, আমি যে একটা ঘরে আছি এটাও কিন্তু একটা আটক। এক স্থানে একটা আটকায় রাখা। আরেকটা হচ্ছে, এটা একটা আটক। এটা হলো রংফুলি অবৈধ আটক বলা হয়, রংফুলি আটক বা রংফুলি কনস্ট্রেইন বলে, এটা আমরা সব জায়গায় পাবো। আর ইলিগেল, আহ ইলিগেল আটক আরেকটা আছে, অবৈধ আটক, অবৈধ অবরোধ। যেটা হচ্ছে আপনার কি, আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন, সামনে আটকাই দিল, তা আপনি যাইতে আর দিচ্ছে, তোরা যাইতে দিব না। তো এখন যাদের নারী শিশু যদি তাদেরকে রাস্তায় আটক ফেলে, তাকে তো আটক না, তাকে ওখান থেকে অবরোধ করছে, অবরোধ করে দিছে। যেমন অনেক সময় সমাবেশ হচ্ছে আপনার প্র্যাকটিক্যালে যেটা দেখে, রাস্তায় যখন তারা বসে যায়, তারা যখন সামনে থাকে তখন বলে যেতে দেয় না, এটাকে আটক হবে না, অবৈধ অবরোধ হবে। অনেকে বলে আমাদের আটক করছে, অনেকে বলে ওখান থেকে আটক করছে। এটা আসলে আইনটা তো আসলে ওরকম সবাই জানে না, মানে ভাষাগত বিষয়। লয়ার যারা বা এলএলবি নিয়ে অনার্স মাস্টার্স করে বা যারা, সবাই তারা জানে না, কিন্তু কাউকে আমাকে এখন ধরে নিয়ে আটক করছে। তা আসলে ওখান থেকে আটক, তাকে অবৈধ অবরোধ করা হয়েছে। এখন মানুষের গতি, মানুষের রাস্তা, যান চলন, যেখানে মানুষের স্বাভাবিকভাবে চলাফেরা করবে, সেখানে যদি পুলিশ যায় যে কার্যকর, পুলিশ তো অবশ্যই বলবে যে এখানে আইন শৃঙ্খলা, এখানে আপনি অবৈধ অবরোধ করতে পারবেন না। এখানে অবৈধ অবরোধ করতে পারবেন না, তার মানে বলবে না, পুলিশ বলবে না, আটক করতে পারবেন না, তাহলে পুলিশ বলবে, পুলিশ তো জানে এটা হচ্ছে অবৈধ অবরোধ। আচ্ছা, অবৈধ অবরোধটাকে কিছু সময় কাকে আটকা রাখা, ওখানে অবরোধ করে রাখা, এটাই হচ্ছে। আর এই আটকটা হচ্ছে, এই আটক এবং পেনাল কোডের যে আটক, এই আমরা পড়বো ওখানে, যে আটকের কথা বলছে, কতদিন আটক রাখবে, কতদিন অবৈধ অবরোধ রাখবে, আহ এটা কথা বলা আছে। তবে এখানে আটক অর্থ হচ্ছে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে, এই একটাই হচ্ছে উপাদান, যে কোনো ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো স্থানে আটকায় রাখে, সেটাই আটক বলে গণ্য হবে। ক্লিয়ার? আবার ওই যে অবৈধ আটক, অবৈধ আটক আদেশ, এগুলো আমরা পড়বো, এগুলো স্পেশাল ক্ষমতা আইনে বিশেষ ক্ষমতার প্রাবক, হ্যাঁ শব্দগুলো নিবেন সব সময়। কেউ কথা বলছেন, ক্লাস স্যার। শেষ করে কথা বলবেন, তাহলে মোটামুটি ভালো থাকে সবাই। নোট নিবেন, আমি একটু রিভিশন দেওয়া দিব। আচ্ছা, কি, তাহলে নোট নিয়েন। আর বিশেষ জরুরি কথা থাকলে রেজ ইউর হ্যান্ডস, এখানে হাত উঠাবেন, তাহলে আমি কথাটা নিব। আর নিম্নের কোনটি আটক সঠিক অর্থ প্রকাশ করে? যে ইচ্ছার বিরুদ্ধে, এই ইচ্ছার বিরুদ্ধে, যে ইচ্ছাটা কি, ইচ্ছাটা হচ্ছে আমার ইচ্ছা না, আমার ইচ্ছার বিরুদ্ধে কাউকে নিয়ে ধরে আটক করছে। আর এখানে ট্রাইব্যুনাল ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে ট্রাইব্যুনাল, এটা বলে দিই, ট্রাইব্যুনালটা শব্দটা হচ্ছে, আমরা এই নারী শিশু নির্যাতন যে ট্রাইব্যুনাল গঠন হবে আদালত, সেটা ট্রাইব্যুনাল হিসেবে পরিচিত লাভ করব। আর ধর্ষণটা হচ্ছে দুইয়ের উমতে বলবে, সেটা হচ্ছে আমরা পেনাল কোডের সাথে সম্পৃক্ত যে 375 ধারা রয়েছে, সেখানে যে 5টি উপাদান রয়েছে সেটার সাথে সম্পৃক্ত থাকবে। এখানে নয় একের সাথে, নয়ের যে বিধানটা রয়েছে সেখানে 325 সাথে সম্পৃক্ত। আরেকটা হচ্ছে নবজাতক শিশু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ প্রায় আসে। যে নবজাতক শিশু অর্থ অনূর্ধ্ব 40 দিনের বয়সে যায়, একটা 40 দিন না, অনূর্ধ্ব 40 দিন বা 40 দিনের নিচে, 35 দিন হইতে পারে। পরীক্ষা আসবে যে নবজাতক শিশু বলতে কোনটা বোঝায়, যে 30 দিন, অনূর্ধ্ব 40 দিন, এখানে তো 40 দিনে বলিয়ে দিছে। আর একটা দিতে পারে যে নিম্নের কোনটি নবজাতক শিশু বলা হয়, এখানে কিন্তু 40 দিন না, এখানে আছে সর্বনিম্ন হলো 35, তাহলে 35 দিবেন। অনেকে যে 45 60 এগুলো মাইরে দিয়ে না, খেয়াল রাখবেন। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে পরে আমি তো ভেঙে ভেঙে পড়াচ্ছি আপনাদের। নারী, যে কোনো বয়সে, এখানে কোনো টাইম দেয় নাই, যে কোনো বয়সে নারী হতে হচ্ছে, শিশু থেকে একদম যে বলছে যে কোনো বয়সের নারী বোঝাবে। এখানে 2-এর 6, এই 2-এর 6 পরে আছে ডাবল 6, আমরা পাবো ডাবল 6, বলৎকার। যেটা হচ্ছে এটা, এই এখানে কে কে আছে? পারভিন আছে, পারভিন। আচ্ছা, আচ্ছা তাহলে স্যার। আমরা ডাবল 6-তে পারবেন। ওই যে হালিমা, তারপর কারা কারা জানি ক্লাস করতেছে, এরা তো রেজিস্ট্রেশন করছে, ক্লাস না করে, এরা তো ব্যস্ত, কেন যে করতেছে না বুঝি না, ব্যস্ততায়। আচ্ছা, বলৎকার। বলৎকার ইংরেজি হচ্ছে সোডমি, আমরা জানি সোডমি বলি, যেটা হচ্ছে আমরা কিছুদিন আগেও এটা আমরা 9 রেখে মামলা নিছি, এই ধরনের আইনে বলৎকার দিয়েও 9 রেখে মামলা নেওয়া হয়েছে। তবে এটা ওই যে বাদামালার একটা উদাহরণ ছিল পরীক্ষায়, যে 18 বছরের বাদামালা, তাকে 2-3 জন মেয়ে নিয়ে তাকে হোস্টেলে থেকে জোরপূর্বক জনসংগম করে। তো যৌন সঙ্গম করে, এটা এখন তো আইনটা এখানে জনকর্ম হিসেবে সংগঠিত হয়েছে।
তো শিশুর ক্ষেত্রে বলছে, তো শিশু সে তো বয়স মনে হয় 14 বছর মনে হয়, তখন এটা ওই যে আমরা যে সেকশন প্যানাল কোডের যে সেকশন আছে ওখানে এটা দেওয়া হয়েছে। এটা এটার সাথে কোনো কানেক্টেড না। পেনাল কোডে তার অনুভূতিকে বিরক্ত বোধ করছে দেখে তাকে পেনাল কোডে ওই আইনে তাকে ধরা হয়েছে। তো এখানে বলাৎকার হচ্ছে, বলাৎকার হতে হলে অবশ্যই কোনো শিশুর ছেলে হতে হবে। আর শিশুর মুখ হতে পারে অথবা পায়ে পথ কর্তৃক কোনো জনকর্ম। আর স্পষ্ট ভাবে এটা বলে দেই যে এখানে জনকর্মটা আমরা এই যে আমরা একটা ডাবল ইয়েতে মনে হয় পাবো জনকর্মটা কি। বাট এটার উপাদান হচ্ছে বলাৎকার হইতে হলে মুখ হতে হবে এবং হতে হবে পায়ে পথ। এটা একটু খেয়াল রাখেন, একটু এড়িয়ে গেলাম এটা একটু, আমি প্রথম ক্লাসে একটু হয়তো বিস্তারিত বলছি, একটু খেয়াল রাখেন সবাই। আর ট্রিপল ছ মারাত্মক যখন গ্রিভিয়াস হার্ট, এটা হচ্ছে প্যানেল কোডে পাবো। দেখেন খালি প্যানেল কোডের সাথে সম্পৃক্ত দিয়ে দিচ্ছে। 320-এ যে সংজ্ঞা গুরুতর আঘাতের যে সংজ্ঞাগুলো রয়েছে সেখানে আমরা যখন করবো এটা দেখবো যে গ্রিভিয়াস হার্ট হিসেবে এখানে জখম হিসেবে গণ্য হবে, মারাত্মক জখম। আর এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুক্তিপণ, যেটা হচ্ছে ভেরি 2-6 মুক্তিপণ, যেটা হচ্ছে কি মুক্তিপণের উপাদান হচ্ছে সবসময় খেয়াল রাখবেন দুইটা। একটা হচ্ছে আর্থিক সুবিধা, আর্থিক অন্যান্য সুবিধা। একটা আর্থিক সুবিধা, অন্যান্য যে কোনো প্রকার সুবিধা। যে কাউকে বললে যে তোমার ছেলেকে ধরে রেখেছে, তুমি এত করে 1 লক্ষ টাকা দাও, বা মুক্তিপণ না দিলে আমি তোমাকে ছাড়বো না। তো এই অপহরণ করে নিয়ে আপনার মুক্তিপণ দাবি করো, অথবা বলতে পারে ক্ষেত লিখে দিতে হবে, জমি লিখে দিতে হবে, অথবা বিল্ডিং লিখে দিতে হবে, অথবা বলতে পারে খাট পালং দাও, অথবা আমাকে 10 ভরি স্বর্ণ লিখে দাও। এই যে অন্য যে প্রকার সুবিধা হচ্ছে মুক্তিপণ, আর্থিক যে সুবিধা লাভ করে সেটা হচ্ছে মুক্তিপণ। এটা ওই যে নিম্নের কোনটি মুক্তির অন্তর্ভুক্ত হবে, নগদ টাকা, গাড়ি, চাকরি, যে কোনো সুবিধা সবগুলো এখানে সবগুলোই হবে। ফৌজদারি কার্যবিধির যেটা, এটা দরকার নেই, জাস্ট এটা জেনে রাখেন। এই আইনও সব আইনই ফৌজদারি কার্যবিধান প্রয়োগ হচ্ছে, এগুলা পরীক্ষা এমসিকিউ আসে না। যৌতুক ভেরি ইম্পর্টেন্ট, 2-এর ইয়, যেটা হচ্ছে আমরা যৌতুক আইনে 2-এর খতে পড়ছি, এখানেও 2-এর ইয়তে বলছে, এখানে 2-এর খ। এখানে পার্থক্যটা কি, ওই যৌতুক এই যৌতুক একই ধারা, বাট যৌতুক আইনে আমরা যখন পড়ছি ওখানে বলছে কি কোন কোন যৌতুক হিসেবে গণ্য হবে না। কোনো উপহার দিলে, তারপর হচ্ছে ইসলামী শরীয়র মতো দিলে, কোনো দেনমোহর দিলে, সেগুলো হচ্ছে কি হবে না, যৌতুক হিসেবে গণ্য হবে না। তো এখানে শুধু ওই গণ্য হবে না বলছে, বাট যৌতুকের যে সংজ্ঞাটা আমরা যেটা পড়ছি সেখানে এই যৌতুকের সংজ্ঞাটা কিন্তু ক্লিয়ার আছে। আপনার যৌতুকের যে সংজ্ঞাটা পড়ছেন 2-এর খতে, কোন এক শাকিল তো মনে হয় যৌতুক আইন পড়ছো না? জি স্যার, এই গতকালকে তাকে আমি লাস্টের দিন করছি আচ্ছা, স্যার একটা অসুবিধা ক্লাস। না, এগুলো হয়ে যাবে ভাই। এটা একটু দেখে নে, মানে স্লাইড আছে, পিডিএফ আছে, আমরা আছি, তোমার অ্যাডমিনরা আছে, তোমার যারা সিনিয়র আছে, হেল্প নিবা যথেষ্ট। ফোন দিবা দিনে, তো তোমরা তো কেউ আমার ফোন দেও না। And ভয়ে ফোন দেও না নাকি সময় পাও না আমি জানি না। আমি কিন্তু অলরেডি লিস্ট করছি, সবাইকে ফোন দিব। ফোন দিতে হবে ভাই। যৌতুকত্বের সাথে কানেক্টিং দরকার নাই, এটা পারেন, এটা আমি পড়াইছি ভালো করে, এটা সবাই মুখস্থ আছে। এটা ওইগুলো নিয়েছে। এখন দেখেন যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, 2-এর ইয়, যেটা বলছিলাম যে ওই যে সোডোমের ক্ষেত্রে যে আপনার বলৎকারের ক্ষেত্রে কি ডাবল শতে বলছিলাম, তাই না? আর এখানে কিন্তু ডাবল ইয়েতে কিন্তু যৌনকর্ম ওখানে বলছিল যে মুখ এবং পায়ের পথের ক্ষেত্রে যে কোনো যৌনকর্ম যদি করে সেটা সোডোমি হিসেবে গণ্য হচ্ছে। এখানে যৌনকর্মের ডেফিনেশনটা দিচ্ছে। এখানে যৌনকর্মের ডেফিনেশনটা কি দিচ্ছে, যেটা হচ্ছে আমরা আহ কোনো নারী বা শিশু যোনি বা পায়ে পদ বা মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিত। এখানে একটু দেখেন, এখানে যাই থাক না কেন, তো এখানে যে একটা কথা বলছে যৌন কামনা চরিত করার উদ্দেশ্যে, এখানে এখানে দেখবেন এটা প্যানেল কোডে আমরা যখন আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ 100 দ্বারা পড়বো, এখানে বলছে কোনো নারী বা শিশু যেই হোক, যে কাউকে হোক, যদি কোনো কাউকে এই যৌন চরিত্র করার উদ্দেশ্যে যদি আঘাত করে, আক্রমণ করে, সেক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স করতে পারবে। একটা শিশু আইন থেকে প্রশ্ন দিল যে কোনো ব্যক্তি তাকে হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন ওই মহিলা তাকে গুলি করে দেয়, এরকম কোনো কিছু কোশ্চেন হতে পারে। বা তাকে আঘাত করে সে মারা যায়, অথবা তাকে গুরুতর আঘাত হয়ে সে থানায় এসে বিচার দেয়, উল্টা বিচার দেয় পুরুষের, যে আমাকে মহিলা মারছে, কিন্তু সে রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা ইউজ করছে, তার আত্মরক্ষার ব্যক্তি। এগুলো প্রশ্ন আমরা মোটামুটি পর্যালোচনা করবো, ভেঙে ভেঙে পর্যালোচনা করবো, কোনো টেনশন নেই। তাহলে পুরুষাঙ্গ অথবা দেহের কোনো অংশ যে কোনো বস্তুর প্রবিষ্টকরণ, এই প্রবিষ্টকরণ হচ্ছে, সেটা তো আপনি বুঝে নেন যে ইংলিশ হচ্ছে পেনেট্রেশন। আমি কালকে আলোচনা করছি, সেটা যদি এই প্রবিষ্টকরণ না হয় সেটা কিন্তু যৌনকর্ম হিসেবে গণ্য হবে না। অতএব হবে, যদি চেষ্টা করা হয় সেটা হলে আলাদা হিসেবে গণ্য হবে, তবে অবশ্যই প্রবিষ্টকরণ হবে, পেনেট্রেশন থাকতে হবে। এই যে আমরা যখন দর্শন সংজ্ঞাগুলো পড়বো 375 9-1 গুলো থাকলে ক্লিয়ার হবে সবাই। এটা একটু সবাই পড়ে নিন। আমি একটু এড়িয়ে গেলাম, এখানে কঠিন কিছু নাই, আমি যা বলছি একটু পড়ে নিবেন সবাই। আচ্ছা, শিশু। শিশু অর্থ অনধিক 16 বছরের যে কোনো ব্যক্তি। শিশু অর্থ হচ্ছে অনধিক 16 বছরের যে কোনো ব্যক্তি। অর্থাৎ এখানে কিন্তু আমরা শিশু স্যার আইনে একটা 18 পর্যন্ত প্রশ্ন। করছি। 16 বছর বয়সের যে কোনো ব্যক্তি এখানে। শাকিল বলো। বলছি স্যার, শিশু তো আমরা যেটা জানতাম বা 18। 18 বছরের নিচে যারা, হ্যাঁ, হ্যাঁ, 18 সেক্ষেত্রে হ্যাঁ, এখনকার। এখানে এখানে টতে বলছে 16 বছর। এটা প্রশ্ন যদি আসে, তোমরা 18টা লিখবা। শিশু আইন 2000 যেহেতু আপডেট হয়েছে, এমএনএসটি যে মানবাধিকার এবং আন্তর্জাতিক ভাবে সেটা 18টাই গণ্য করতেছে, ওইটা লিখবা। এছাড়াও লিখতে হবে শিশু আইনকে 16 বছর হিসেবে সংশোধিত এই বলা রয়েছে, যদি লেখা যায় মার দিবি, কোনো সমস্যা নাই।
তবে শিশু আইনে যদি বলে যে শিশু আইনে স্যার, 2025 ষোলো এক কথা কিন্তু এটা লেখা লাগবে, এটা খেয়াল রাখতে হবে। স্যার, স্যার না, শুধু স্যার ওই যে শিশু আইনি স্যার 18 বছর দিচ্ছে, আর কোথাও স্যার 18 বছর নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, শুধু রাইট একটা আইনি স্যার 18 বছর দেওয়া আছে। রাইট আর রাইট। আদার্স আইনি স্যার আছে 16 বছর, অন্যান্য দিচ্ছে, কিন্তু হ্যাঁ ওখানে হ্যাঁ, শুধু আছে 18 বছর দিচ্ছে। রাইট। আচ্ছা, হাইকোর্ট, হাইকোর্ট বাংলা সুপ্রিম কোর্টের একটা হাইকোর্ট বিভাগের একটা অংশ, এটা হলো এমসিকিউ থাকে, এখানে কোনো কিছু নাই। আর মোটামুটি সংখ্যাগুলো শেষ হয়ে গেছে, ভালো করে যেগুলো পড়বেন আপনারা। এখন অনুমতি দিলে আমি চার ধারায় ঢুকবো, এরপর আজকে আরেকটা নতুন সেকশন দেখবো। কারো কোনো সমস্যা আছে? দুইটা ক্লাস আপনি একটু দেখে নিন, শর্ট করে সময় করে আমি আলোচনা করছি, জাস্ট রিভিশন দিলাম। আমার মনে হয় না এখানে কারো সমস্যা আছে। আপনারা যদি আরো বিস্তারিত ঢুকতে চান তাহলে আমি আরো বিস্তারিত ঢুকবো। বিস্তারিত বিস্তারিত ঢুকলে ক্লাস আর করতে পারবেন না, তাহলে কবেন স্যার অফ করেন, থামেন। এই জন্য এই উপরে যে সংখ্যাগুলো এগুলো বিস্তারিত বলার মতো আমার ভাষা আর নাই। আপনারা একটু ভালো করে করে নিন, যেটা পারেন না আমাকে ফোন দিন, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে সোয়েব, পারবিন কই? পারবিন আসেন তো, কই পারবিন কই? আচ্ছা স্যার। আচ্ছা, যে যে সেকশন গুলো পরে আছে এগুলো ভালো করে করে নিবা। এটা যেখানে যেগুলো যেগুলো আলোচনা হয়েছে এগুলা সহজ ভাষায়, কোনো কঠিন কোনো বিষয় নেই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর এইবার আরেকটা বলি, এবার আপনাদের এবার এই স্লাইডে প্রশ্ন করে ফেলছি, আমি একটু আগে আছি, এখানে প্রশ্ন দিয়ে ফেলছি যে কোন কোনগুলো প্রশ্ন হবে, এবার প্রশ্নগুলো আলোচনা করে ফেলবো সাথে সাথে, তাহলে আপনাদের একটু প্র্যাকটিস হবে। তাহলে আমরা যাই এখন, আমরা পরে যাই। তিন ধারাটা দেখেন, তিন ধারা ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা মুখস্থ সব করতে হবে আইনের স্যার। জানি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই, কেউ কিছু বললেন? আচ্ছা ঠিক আছে। আহ, একটু মিউট করি, অনেকে আবার তো দোকান খুলে বসে আছেন, যে কোনো সময় আবার চিল্লাচিল্লি লেগে যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আইনের প্রাধান্য, সব আইনে বলা রয়েছে তিন ধারা, ম্যাক্সিমাম আইনে দেখবেন তিন ধারা প্রাধান্য, অর্থাৎ যাই কিছু থাক না কেন এই আইনের বিধান যেটা রয়েছে সেটা কার্যকর থাকবে, এটা ইম্পর্টেন্ট। আপনি একটু জেনে নেন আইনের একটা, এটা বিধানটা কার্যকর করার জন্য একটা প্রাধান্য দিছে। তিন ধারা হচ্ছে আইনের প্রাধান্য, আর কিছু জানা দরকার নেই। এখন চার ধারা আসেন। চার ধারা দেখেন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা থানায় গেলে আপনার প্রায় পাবেন, ডিএমপি অন্যান্য থানা জেলায় গেলে এটা খুবই পাবেন, এটার সাথে কানেক্টেড। এটা যদি পড়তে গেলে আমরা এসিড আইনের একটা রিলেটেড থাকে, এসিড আইন আমরা আলাদা পড়বো। এরপরে যে আইনটা পড়বো সেটা হচ্ছে আমাদের ওই যে ডিএন আইন, এরপরে শিশু আইনের সাথে, শিশুর সাথে সম্পৃক্ত শিশু, এরপরে পড়বো এসিড আইন। মোটামুটি শিশু আইনের সব কার্যক্রম শেষ হবে। এরপর আমরা ওই অস্ত্র আইন, এরপরে সুরক্ষা, যায় যায় যাবো না, অসুবিধা নেই। দহনকারী চার ধারা, চারটা বুঝেন এটা, এই হেডলাইনটা বুঝেন। হেডলাইনটা হচ্ছে, মনোযোগ দেন, দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা, বিষাক্ত পদার্থ দ্বারা, দেখেন দহনকারী, ক্ষয়কারী ইত্যাদি বিষাক্ত পদার্থ তিনটা বলছে। প্রথম হচ্ছে দহনকারী, হেডলাইনে বলা আছে শুধু এইটুকু, পদার্থ দ্বারা সংগঠিত ইত্যাদি পদার্থ বিষাক্ত এরকম বলা আছে। আর এখানে বলছে, আমি একটু সহজ করেছি আপনাকে, প্রথম হচ্ছে দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা, ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত। এখানে এই তিনটা আছে, দহন, ক্ষয় এবং বিষাক্ত। একজন আমার বলেন যে দহন কি, ক্ষয় কি, বিষাক্ত কি? কে বলতে পারবেন? চার ধারা। একজন বলেন তো দহন কি? দহন বলে আমরা কি বুঝি? দহন, দহন বলতে স্যার স্যার দহন পুরানো বলতে স্যার। তার পুরানো সংক্রান্ত কিছু দগ্ন স্যার। হওয়া, হ্যাঁ দগ্ন হওয়া। দগ্ধ দগ্ন হবো। অবশ্যই হওয়া হবে। না, এই যে বলি না দগ্ন, একটা, দগ্ধ। হ্যাঁ দগ্ন, গুড। আর ক্ষয়কারী? ক্ষয় বলতে স্যার ক্ষত বুঝাইছে স্যার। ক্ষয়, গায়ে দেখা ক্ষয় যাচ্ছে হয় যে যেটা, এমন একটা পদার্থ যেটা তো এগুলো ক্ষয়, ক্ষয়ের যেটা মানে দিয়ে শরীরে যেটা জ্বলসে ক্ষত যাবে, সৃষ্টি হয়। ক্ষত সৃষ্টি হবে, হ্যাঁ। পুড়ে যাবে, যেটা হোক। আর আর বিষাক্ত বিষাক্ত পদার্থ বোঝাচ্ছে পদার্থ এটা একটা বলতে অ্যাসিড স্যার, জাতীয়, অ্যাসিড জাতীয় জি পদার্থ, তাই স্যার, না? এরকম যে কোনো কিছু, একটা। তাহলে তিনটা, দহন, ক্ষয়, বিষাক্ত পদার্থ। এখন যদি আমি প্রশ্ন করি এই হেডলাইন থেকে, আমাকে একজন এখান থেকে একটা প্রশ্ন করেন, এই এই ধারা থেকে একজন একটা প্রশ্ন করেন তো, যে দেখে কে পারেন, এই চার ধারা থেকে দহনকারী, ক্ষয় করে একটা প্রশ্ন তৈরি করেন, কে পারবেন? স্যার কাকে দহন করা হয়েছে? আচ্ছা, একটা প্রশ্ন করছে অলরেডি নাজমুল, ধন্যবাদ নাজমুলকে, যে দহন, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থের মাধ্যমে কাকে, কাকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, একটা, আর কেউ? উত্তর তো পেয়ে গেছেন, নারী ও শিশুকে। উত্তর হবে নারী ও জি স্যার। শিশুকে। স্যার, আচ্ছা, হ্যাঁ, নারীর। তালিম বলেন, স্যার, আর যদি বলেন। কোনো যদি কোনো ব্যক্তি ওই যে ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দিয়ে কাউরে এই করে ক্ষতিগ্রস্ত করে স্যার, আঘাত তাহলে করে। স্যার। হুম, মৃত্যু। হ্যাঁ, তাহলে কি হবে? স্যার প্রশ্ন, আমি বলি স্যার। হ্যাঁ, না ওই যে তালিমটা, তালিমা টাটু বলুক, স্যার তালিমটা কি বলুন দহন, দেখি। ক্ষয় এবং বিষাক্ত। জি স্যার। হ্যাঁ, তালিম বলেন।
স্যার আমি বলছি যে কোনো ব্যক্তি যদি ওই যে বিষাক্ত পদার্থ দ্বারা কাউকে ক্ষতিগ্রস্ত করে স্যার। হ্যাঁ, আপনার প্রশ্নটা হবে যে কোনো নারী বা শিশুকে যদি বিষাক্ত পদার্থ মধ্যে ক্ষতি করে তার অপরাধ কোন ধারায়, এটাই তো বলতে চাচ্ছেন? তাহলে উত্তর হবে চার জি ধারায়। স্যার। গুড। আর কেউ জি প্রশ্ন? স্যার। আরেকটা বলো, নাজমুল বলো। স্যার এখানে দহন, স্যার দহন, ক্ষয় এবং পদার্থ দিয়ে মানুষকে, কোন নারী শিশুকে মৃত্যু ঘটানো স্যার। এক আচ্ছা, তুমি হচ্ছে বলতে মৃত্যু পারে ঘটানো। হ্যাঁ যে দহনকারী ক্ষয়কারী পদার্থ যদি মৃত্যু ঘটায় তার সাজা কি, এটা একটা। হ্যাঁ। আরেকটা প্রশ্ন হচ্ছে দহনকারী তারপর স্যার ক্ষয়কারী বিষয়ের মধ্যে যদি আঘাত আহত করা স্যার করে, ওখানে, আহত করে শাস্তি কি? আহত করে, আহত করে, আর তারপর হ্যাঁ, হচ্ছে নিক্ষেপ করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে দহনকারী ক্ষয়কারী বিষয়ের মধ্যে যদি নিক্ষেপ করে শাস্তি কি? প্রশ্নগুলো বুঝছেন তো? অর্থাৎ ঘুরে ফিরে এই চার ধারায়। এখন যদি চার ধারা হয়, এখানে দেখেন আমরা যদি যাই, দেখেন এটা কত বড়। এটা হচ্ছে বইয়ে দেখবেন এক পাতার বোতলে, তো এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এটাকে আমি আর একটু শর্ট করছি আপনাদের বুঝাতে। এটা এবার সকালে মর্নিং ক্লাসে আনছি, দেখেন একটু মনোযোগ দেন। এটা ওই যারা নাজমুল মর্নিং ক্লাস করছে যদি পারতেছে, চারটা বিষয় মনে রাখবেন। এই আইনকে মনে রাখার জন্য চার ধারাকে চারটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে, প্রথম হচ্ছে মৃত্যু। প্রথম হচ্ছে মৃত্যু ঘটাবে কিসের মাধ্যমে? দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থে মৃত্যু ঘটাবে। আর হচ্ছে আহত করবে বা বিকলম্ব করবে। এখানে দুই হাজার ক দুইটা আছে, ক খ। ওখানে একটা গ্রিভিয়াস আর একটা সিম্পল। যাই থাক, সেটা যদি যাই হোক, এটা খেয়াল রাখবে। থানায় এবং চারের এই দুইয়ে অনেক মামলা হয় আহত বা নিক্ষেপ করলে। বিকলাঙ্গ যোগ্য মানে আহত, একটা নর্মাল আহত করলে কোনো শরীরের অংশ ঝলসে গেল, পুরো নষ্ট হয়ে গেল। আর বিকলাঙ্গ মানে তার হাত পা একদম ইয়ে হয়ে ভেঙে গেছে, মানে এমন ভাবে তার অ্যাসিড অকেজ মারছে, হয়ে গেলেন। অক্ষজ বা কেটে ফেলা লাগছে। একটা নিক্ষেপ থ্রোয়িং করছে, নিক্ষেপের চেষ্টা করছে। আর হচ্ছে অর্থদণ্ড প্রদান নিয়ম, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আসতেছে। একে হচ্ছে চারের, একে হচ্ছে মৃত্যু, দুই হচ্ছে আহত, তিন হচ্ছে নিক্ষেপ, চার হচ্ছে অর্থদণ্ড প্রদান নিয়ম। আই রিপিট, চারে একে মৃত্যু, দুই হচ্ছে আহত, তিনে হচ্ছে নিক্ষেপ, চারে হচ্ছে অর্থদণ্ড প্রদান নিয়ম। কে বলতে পারবেন? আমি বলতে পারবো স্যার। হ্যাঁ, বলো। স্যার প্রথম মৃত্যু বা মৃত্যু ঘটানোর চেষ্টা, হুম। দ্বিতীয় স্যার আহত বা বিকলাঙ্গ করা স্যার, আর তৃতীয় নিক্ষেপ করা বা নিক্ষেপ বিকলাঙ্গের চেষ্টা, আর চতুর্থ অর্থদণ্ড আচ্ছা, প্রদানের এখানে একটু বলি। নিয়ম বলতে স্যার। চারের কতে মৃত্যু মারা যাবে, এক কথায় যখন চারের একের ক দিবেন বা এক দিবেন, চারের একে মারা যাবে, এক কথায়। আবার দুই, আবার আবার মৃত্যুর চেষ্টাও করবে, মারা যাবে না, বেঁচে যাবে। আর আহত করবে, সেটা আহত, দুই হচ্ছে আহত করবে, বিকলাঙ্গ করবে। ওখানে হচ্ছে গ্রিভিয়াস আর সিম্পল আছে, মানে সিম্পল মতো ওখানে দুইটা অপরাধ আছে, চারের দুই একটা দেখেন, ওটা সহজ। আর নিক্ষেপ থ্রোয়িং যদি করে, থ্রোয়িং করার পরে যদি দেখা গেছে একটা নারীকে সে এসে নিক্ষেপ করছে বা একটা পদার্থ হিসেবে নিক্ষেপ করছে, ওইটা এ ভাই কথা কে বলে, কথা কে বলে? আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আপনি যে এরকম একটা পদার্থ নিক্ষেপ করলো, তার মেয়ের গায়ে লাগে নাই, মানে তার সামনে যায় পড়ছে, ওখানে ব্লাস্ট হয়ে গেছে। এই যে চেষ্টা বা কোনো সে ক্ষতিগ্রস্ত নেই, সেটাও কিন্তু অপরাধ। এখানে বলছে কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাও 7 বছর জেল হবে বলা আছে এই আইনে। এই আইনটা সংশোধন করছে তো মোটামুটি যাইগুলো, এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা জরিমানা এখানে বলার আছে। আপনার পড়েন, এটা খুব সহজ। আপনার জরিমানা পরীক্ষা মুখস্থ করার দরকার নাই, বাট আপনি এতটুকু জানেন যখন কোনো প্রশ্ন থাকবে তখন আপনি যাতে লিখতে পারেন। আমি একটা সৃজনশীল প্রশ্ন নাই, আমি রিপিট করতেছি। একে হচ্ছে মৃত্যু বা মৃত্যুর চেষ্টা, দুই হচ্ছে আহত বা বিকলাঙ্গ, তিন হচ্ছে নিক্ষেপ বা নিক্ষেপ চেষ্টা, চার হচ্ছে অর্থদণ্ড প্রদান নিয়ম। এখানে 4 নাম্বার যে বিষয়টা আছে একটু ক্লিয়ার করে দিই সকলকে। যিনি ভিকটিম হবেন, যিনি সংক্ষুব্ধ হবেন, যিনি হচ্ছেন ভুক্তভোগী হবেন, এখন অথবা তিনি মারা যাবেন, রিপিট করতেছি, এই অর্থ প্রদান কারা করবে? ওই দণ্ডিত যে ব্যক্তিটা অপরাধ করছে, যে এসিড মারছে, তার বিরুদ্ধে যখন সাজা হবে, দণ্ড দিবে, যে তোমার 20 লক্ষ টাকা জরিমানা করছে, এই 20 লক্ষ টাকা আদালত যেমন নির্ধারণ করবে ওই ভুক্তভোগীর জন্য যে একে দেওয়া লাগবে, তাহলে সে যদি বেঁচে থাকে তাহলে তাকে দিবে বা ভিকটিমকে। আর যদি সে মারা যায়, তার পরবর্তী যে তার ছেলে মেয়ে বা উত্তরাধিকার যারা আছে তাকে দিবে। এইটুকুই বলছে। অর্থদণ্ড প্রদান নিয়মটা কি? অর্থদণ্ড প্রদান নিয়ম হচ্ছে, যিনি দণ্ডিত হলো সেই দণ্ডিত ব্যক্তির নিশ্চয় ভবিষ্যতে যে সম্পত্তির মালিক হবে, সেই মালিক যেখান থেকে হোক না কেন, যদি তার সম্পত্তি নাও থাকে, ভবিষ্যতে যদি মালিক হয়, সেখান থেকে তার উত্তরাধিকার বা যেভাবে হোক, তার দণ্ডিত অংশের যে দণ্ড প্রদান করবে, যে টাকাটা, সেই টাকাটা ভুক্তভোগী দিবে, ভিকটিমকে দিবে। আর যদি ভিকটিম মারা যায় থাকে, তাহলে উত্তরাধিকার দিবে। ক্লিয়ার? বুঝেন জি নাকি? স্যার। এই হচ্ছে চার দ্বারা। রূপঙ্কর, তালিম, আইন ক্লাস, তারপর হচ্ছে অন্তু, সোয়েব, হ্যাঁ। সবাই ক্লিয়ার কিনা? চার দ্বারা কিন্তু আমি একদম এত বড় আলোচনাটাই দেখেন, কত বড় আলোচনা শেষ করে দিচ্ছি 1, 2, 5 মিনিটে। এটা আপনাদের পিডিএফ আছে, সহজ, আপনারা দেখে নিন সব। স্যার বলেন যে এটা পাইনি, আপনারা দেখুন। আর এটা প্রশ্ন আছে পরীক্ষা, এটা প্রশ্ন আছে দিব। এখন একটা, কথা বলতে সৃজনশীল পারবো প্রশ্ন স্যার? আছে। এই যে, পড়েন, ওই যে তালিম পড়েন তো, এটা সৃজনশীল প্রশ্নটা পড়েন, হ্যাঁ বলেন, স্যার, সৃজনশীল প্রশ্ন। রোমা জুড়ে ও বলেন, নীলা দুই বোন। জুড়ে বলেন। রোমা ও নীলা, আচ্ছা, থাক, রোমা ও রাখেন নীলা রাখেন, দুই আপনার বোন। কথা শোনা যাচ্ছে না। আপনি মনে হয় হিমালয় ছুটিতে, মনে হয় হিমালয় পর্বতে গেছেন, কথা শোনা যায় না। ইয়ে আসো,
শাকিল বলো জোরে করে। নাজমুল উত্তর বলবা, শাকিল জোরে করে বলো। রু- রুমা ও নীলা দুই বোন। একদিন প্রতিবেশী রাশেদ রুমার প্রতি বিদ্বেষবশত তার উপর অ্যাসিড দহনকারী পদার্থ নিক্ষেপ করে। রুমার মুখমণ্ডল ও দৃষ্টিশক্তি নষ্ট হয়। অপরদিকে নীলাকে ভয় দেখানোর জন্য রাশেদ তার দিকেও অ্যাসিড ছুড়ে দেয়। তবে অ্যাসিড নীলাকে স্পর্শ না করেই মাটিতে পড়ে। উপরের ঘটনাটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, দহনকারী পদার্থ দ্বারা সংগৃহ অপরাধ বলতে কি বোঝায়? এই আইনের 4 ধারা বলছে দহনকারী পদার্থ দ্বারা সংগৃহ অপরাধ বলছে যদি কোনো ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা অপরাধ হয় সেটা দহনকারী হিসেবে গণ্য হবে। 4 ধারা শেষ। এখন রুমা, আচ্ছা। নাজমুল বলবেন, রুমার মুখমণ্ডল ও দৃষ্টি স্যার নষ্ট ঘটনার রাশেদের কি ধরনের শাস্তি হতে পারে? 4-2 স্যার, সবাই একমত? 4-2 হবে স্যার। সবাই সবাই জি একমত স্যার, ওই যে জি স্যার, চারের দুই। মুখমণ্ডল, 4-2 হবে স্যার। দৃষ্টিশক্তি স্যার, এগুলো স্যার 4-2 স্যার। তো তো আচ্ছা, আমি বিকল্প সেই স্যার। যাই, তাহলে আমরা 4-2 দেখি। এই যে 4-2 যদি যাই উপরে, যে আহত বিকলাঙ্গ, যে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি অথবা মুখমণ্ডল, স্তন, জনাঙ্গ, এগুলো যদি আহত করে তো সেটা মুখমণ্ডল হচ্ছে আসছে স্যার, গুড, ভেরি গুড। ওই আচ্ছা, প্রশ্নে তারপরে কি? মুখমণ্ডল আসছে স্যার। আচ্ছা, গুড। লিনার স্যার ক্ষেত্রে মূলত অ্যাসিড পাঁচটি অঙ্গের ক্ষতি করা শরীরের। হ্যাঁ হ্যাঁ, রাইট চারের রাইট। তিন হ্যাঁ রাইট। লিনার ক্ষেত্রে অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করা রাশেদ কোনো অপরাধ করেছেন কিনা তার জন্য কি, আবার বলতেছি, লিনার অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করা রাশেদ কোনো অপরাধ করেছেন কিনা তার শাস্তি কি হতো, কি প্রাপ্য? স্যার সাইডের তিন তিন দ্বারাই। স্যার। গুড, চারের কারণ তিনে হচ্ছে স্যার। কি, এখানে বলছে রাশেদ তার দিকে নিক্ষেপ ও অ্যাসিড ছুড়ে নিক্ষেপ দেয়, করার অ্যাসিড চেষ্টা। অ্যাসিড লিনাকে স্পর্শ না করে মাটিতে পড়ে যায়, তবুও নিক্ষেপ করার কি হবে 4-3। এখন চারের তিন লাস্ট স্যার। প্রশ্ন, এই ধারার অধীন আরোপিত দণ্ড, অর্থদণ্ড কারা পাবে, কিভাবে তা প্রদান করবে, কে বলতে পারবেন? 4-4 স্যার, সাইড 4-4। সাইড। কি হবে উত্তরটা, কি হবে শাহরুল বলো তো, সবাই স্টপ, শাহরুল বলবে। কি বললাম আচ্ছা স্যার, বলো। প্রশ্নটা হচ্ছে এই ধারার অধীন আরোপিত অর্থদণ্ড কারা পাবে এবং কিভাবে তা প্রদান করা হবে। এটা হবে স্যার 4-4। অর্থাৎ স্যার রুমা, নীলা দুই বোন। তো এদের যে স্যার লিনাকে ভয় দেখানোর জন্য রাশেদ, অর্থাৎ রাশেদ ভয় দেখাইছে স্যার, রাশেদ এই অর্থদণ্ডটা প্রদান করবে। স্যার যদি রাশেদ যদি মারা যায় অর্থদণ্ড প্রদান করার পূর্বে, না যদি না তার না না, রাশেদ রাশেদ উত্তরাধিকারী। রাশেদ রাশেদকে এখানে তো রুমালি না দুই বোন, মানে ভিকটিম তো এরা। রাশেদ তো জীবিত থাকবে, ভিকটিম সে তো মারা রাশেদ তো যাবে না। আসবে না। রাশেদ আসবে না, এরা ভিকটিমদেরকে দিবে, তবে ভিকটিমরা যদি মারা যায় তাহলে রাশেদ অবশ্যই যেভাবে হোক সম্পদ থাকলে তো দিবে, আর না থাকলে ভবিষ্যৎ থেকে দিবে। এটা হ্যাঁ বলছে স্যার, রাশেদ। ওইটাই বলতেছি, আচ্ছা ওইটাই আচ্ছা, জি বলতেছিলাম স্যার। স্যার। গুড গুড, ওকে। তাহলে সবাই ক্লিয়ার তো বিষয়টা? এই সৃজনশীল প্রশ্ন কোনো ঝামেলা আছে? এটা কিন্তু, এটা হুবহু প্রশ্ন অলরেডি আপনাদের আলোচনা হয়ে গেছে, পরীক্ষায় থাকবে এটা। এটা একটা আছে, এটা আমি এই জন্য এবার চিন্তা করছি প্রশ্নগুলো আলোচনা করে দেবো, আপনারা শেষ দিকে আলোচনা করবেন, আলাদা আর সময় নিব না, বুঝতে পারছেন নাজমুল? স্যার